নদী তীর দখলমুক্ত করার চতুর্থ দিনের অভিযানে বুড়িগঙ্গা পারে অর্ধশতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে বিআইডব্লিউটিএ। তবে তীর দখল করে গড়ে তোলা ধর্মীয় প্রতিষ্ঠান নিয়ে বিপাকে কর্তৃপক্ষ কর্মকর্তারা বলছেন এসব স্থাপনার বিষয়ে উচ্চ পর্যায়ের সিদ্ধান্ত প্রয়োজন। কামরাঙ্গীর চরে বুড়িগঙ্গার তীরে সকাল 10:30টায় শুরু হয় অবৈধ স্থাপনা উচ্ছেদের অভিযান। চতুর্থ দিনের অভিযানে উচ্ছেদ করা হয় শাহ সিমেন্টের গুদামঘর। এছাড়া স্থায়ী অস্থায়ী অর্ধশতাধিক অবৈধ স্থাপনাও গুড়িয়ে দেওয়া হয়। তবে নদী তীরের 200 ফুটের মধ্যে গড়ে তোলা 2টি মসজিদ ও 3টি মাদ্রাসার বিষয়ে ঊর্ধ্বতন পর্যায়ের সিদ্ধান্তের অপেক্ষায় বিআইডব্লিউটিএর কর্মকর্তারা। দেখা যাচ্ছে যে নিচতলায় অনেকগুলো দোকান বলে যে মসজিদের মুয়াজ্জিন, মসজিদের ইমামের বেতনের জন্য। তারপরে দেখবেন এর পিছনে আবার আরো বেশ কিছু স্থাপনা, যাতে মসজিদ ক্রস না করলে তো পিছনের স্থাপনা আমি ভাঙতে পারছি না, কারণ মসজিদের ছত্র চায় মসজিদকে ব্যবহার করে এখানে কিন্তু আরেক ধরনের ব্যবসা চলছে, আরেক ধরনের দখল চলছে। উচ্ছেদ অভিযান শেষে দ্রুত পিলার স্থাপন ও ওয়াকওয়ে নির্মাণের পরিকল্পনা রয়েছে বিআইডব্লিউটিএর। ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট বলছেন দখলদার প্রভাবশালী হলেও ছাড় পাবে না। আজকে কামরাঙ্গীরচরের পাশে বুড়িগঙ্গা নদীতে যে পাকা এবং টিন শেডের বেশ স্থাপনা আছে এবং কিছু ব্যবসা কেন্দ্র তারা মাটি ভরাট করে সেখানে ব্যবসা করছিল, এমন বেশ কিছু স্থাপনা ইতিমধ্যে উচ্ছেদ হয়েছে। বুড়িগঙ্গা বাঁচাতে এই অভিযানকে স্বাগত জানাচ্ছে নদী রক্ষা আন্দোলনকারীরা। তবে উচ্ছেদ নিয়ে মিশ্র প্রতিক্রিয়া এলাকাবাসীর। আমরা মনে করি যে ঢাকা, চট্টগ্রাম, খুলনা, রাজশাহী থেকে শুরু করে যতগুলো বিভাগ আছে প্রত্যেকটি বিভাগে যে নদীগুলো দখল করা আছে সেই নদীগুলো একই সঙ্গে একই যোগে উচ্ছেদ করা জরুরি। তা না হলে আমরা যে পরিবেশ বিপর্যয়ের দিকে আগাচ্ছে সেটি আরও বেশি আগাবে। চলতি মাসের মধ্যে বুড়িগঙ্গা তীর পুরোপুরি দখলমুক্ত করার বিষয়ে আশাবাদী বিআইডব্লিউটিএ। আরিফুল ইসলাম মিঠু, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এ নিয়ে কথা বলতে আমাদের সাথে আছেন এই মুহূর্তে চট্টগ্রাম থেকে বাংলাদেশ ফ্রেইট ফরওয়ার্ডস অ্যাসোসিয়েশন বাফার পরিচালক খায়রুল আলম সুজন। তবে বিআইডব্লিউটি এর যুগ্ম পরিচালক নদী বন্দর নিয়ন্ত্রণ কর্মকর্তা একে এম আরিফুদ্দিন এবং স্থপতি নগরবিদ ইকবাল হাবিব আমাদের সঙ্গে থাকবেন। একটি বিষয় জনাব খায়রুল আলম সুজন, নদী দখল যারা করছেন তারা নদী দখল করার সময়, মানে এখন তো উচ্ছেদ করা হচ্ছে, নদী দখল করার সময় তারা আসলে কাদের ছত্রছায়ায় বা কোন ক্ষমতা বলে তারা এই সময়টি দখল করেছেন, নাকি নদী দখল করলে আসলে কোনো ধরনের জবাবদিহি কখনো করতে হতো না? ধন্যবাদ। এটি আসলে একটি ফাঁকা জায়গায় ফাঁকা হিসেবে পড়ে থাকে, যে যেভাবে পারে জায়গাটিকে দখল করে নিজের স্বার্থে ব্যবহার করার জন্য চেষ্টা করে। তবে প্রায় সময় যে আপনার এই ধরনের উচ্ছেদ অভিযান চলে না তা ঠিক না, প্রায় সময় কিন্তু উচ্ছেদ অভিযান হয়, কিন্তু কিছুদিন পরে দেখা যায় আবার সেই রকম উচ্ছেদ হওয়ার কিছুদিন পরে আবার নতুন করে কিন্তু আবার স্থাপনা তৈরি হচ্ছে। তবে এখানে স্থায়ীভাবে যদি এগুলোকে বন্দোবস্ত করে দেওয়া যায়, যেমন চট্টগ্রাম বন্দরের আওতাধীন যে আপনার নদীটা আছে, সেই যে আজকে এখন থেকে যে ভাঙা শুরু করছে, এই স্থাপনাগুলো উচ্ছেদ করা শুরু করছে, সেই স্থাপনাগুলোকে যদি আপনার নদীটাকে ভালোভাবে ড্রেজিং করে এর পাশে যদি ছোট ছোট আপনার আমাদের যে নৌযান আছে, বিশেষ করে লাইটারিং যে জাহাজগুলো করে, সেই জাহাজগুলোর জন্য স্থায়ীভাবে যদি জেটি করে দেওয়া হয় এবং এখানে যদি আপনার এই পণ্যগুলোকে যদি আপনার জেটি জাহাজগুলো ভিড়তে পারে এবং এখানে যদি এই জেটিগুলোকে ব্যবহার করতে পারে, সেই উপযোগী করে যদি আপনার একটি স্থায়ীভাবে একটি স্থাপনা তৈরি করে দেওয়া যায়, তাতে করে আপনার বন্দরেরও যেরকম লাভ হবে এবং নতুন করে দখলেরও সম্ভাবনা থাকবে না। প্লাস আপনার আমাদের যে একটি আপনারা জানেন যে চট্টগ্রাম বন্দরে কিন্তু প্রতিদিনই কিন্তু পণ্য পরিবহন বেড়ে যাচ্ছে। এই পণ্য পরিবহন বিশেষ করে আউটারে যে জাহাজগুলো আপনার বড় জাহাজ থেকে লাইটারিং করে যে পণ্যগুলো নিয়ে আসে, এই জাহাজগুলো কিন্তু অনেক দিন পর্যন্ত কিন্তু পণ্য নিয়ে আপনার নদীতে অপেক্ষা থাকতে হয় নতুন কোথাও এটাকে আপনার ডেলিভারির জন্য। কিন্তু বাংলাদেশে কিন্তু ওইভাবে ওই ইয়েটা ডেভেলপ করে ওঠে নাই যে আমাদের যে ছোট ছোট জাহাজগুলো, বিশেষ করে লাইটারিং করা জাহাজগুলো পণ্য ডেলিভারির জন্য নির্দিষ্ট করে স্থান করে দেওয়া নাই। তো বন্দর যদি এই উদ্যোগটা গ্রহণ করে যে এই স্থাপনাগুলোকে উচ্ছেদ করার পরে এখানে যদি জেটি করে দেয় এবং ফিডারিং জাহাজগুলোকে যদি আপনার এখানে পণ্য রাখার যদি আপনার তৈরি করে দেয়, আপনার নির্দিষ্ট স্থান তৈরি করে দেয়, তাতে করে কিন্তু আপনার এটা স্থায়ী একটি উপযোগী হবে। আপনার এটা ব্যবসায়িক যারা বান্ধব একটি আপনার পরিবেশ তৈরি হবে এবং আমরা যারা ব্যবসায়ী আছি, যারা জাহাজ পরিচালনার সাথে জড়িত আছি, তারা কিন্তু আপনারা সবসময় কিন্তু আমরা বন্দর এবং অন্যান্য জায়গায়। সুজন, এই নদী দখল প্রক্রিয়ায় আপনারা যারা ব্যবসায়ী আছেন
তারা কি এই বিষয়টাকে প্রভাবিত করেন? অনেক সময় আমরা দেখতে পাই যে এই পুরোটা একটি গোষ্ঠীর মাধ্যমে পরিচালিত হয় এবং তাতে আসলে সব ধরনের সব জায়গার মানুষের আসলে ইনভলভমেন্ট থাকে। ব্যবসায়ীরা এই ক্ষেত্রে ইন্ধন দিয়ে থাকেন বলে আমরা অনেক সময় শুনেছি। আমি ঢালাওভাবে অভিযোগ করতে চাই না, কিন্তু আসলে ব্যবসায়ীদের এখানে একটি বড় স্টেক থাকে। তারা হয়তো কোনো জায়গায় গোডাউন করে তুললো, কোনো জায়গায় তাদের অব্যবহৃত বা অপ্রয়োজনীয় যন্ত্রপাতিগুলি ফেলে রাখলো, তারপর ধীরে ধীরে সেখানে একটা শেড হলো, সেই জায়গাগুলো আবার একটু দখল হলো। সেরকম কি আপনারা করেন? মানে অ্যাকচুয়ালি সরাসরি এভাবে মানে আমরা এগুলোর সাথে ওইভাবে ঠিক জড়ানোটা বলাটা ঠিক হচ্ছে না। তবে আমরা তো দেখছি কেউ না কেউ কিন্তু এই খালি জায়গাগুলো কিন্তু বিভিন্নভাবে ম্যানেজ করে কিন্তু এটিকে আপনার শেড এবং অন্যান্য ব্যবসায়িক স্থান হিসাবে এটিকে তৈরি করে আপনার বিভিন্ন ব্যবসা পরিচালনা করছে। এটিকে অস্বীকার করার কিন্তু উপায় নেই। এবং পাশাপাশি কিন্তু আবার কয়েক বছর পর পরে আমরা দেখি একটা উচ্ছেদেরও একটা অভিযান চলে, আবার পুনরায় কিন্তু দখল চলে। তো এইভাবে কিন্তু আপনার অনেকটা আপনার মিকি এবং মাউজের মতো কিন্তু এটিকে একবার ভাঙা একবার গড়া এরকম একটা প্রক্রিয়া চলে। তো আমরা আশা করছি যে যদি বন্দর এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বিআইটিএ সবাই মিলে যদি এখানে আপনাদের জন্য ব্যবসায়িক একটা পরিবেশ তৈরি করে দেয়, আমি যেটুকু বললাম যে ছোট ছোট জাহাজগুলোকে ভেড়ার জন্য যদি নদীগুলোকে ড্রেজিং করে ছোট জাহাজ ভেড়ার জন্য যদি এবং পণ্যগুলো খালাস করার যদি ব্যবস্থা করে দেয়, এবং পাশাপাশি যে জায়গাগুলো আপনার হয়তো জাহাজ ভেড়ার জায়গা নাই সেখানে যদি আপনার ওয়াকওয়ে এবং দর্শনীয় স্থান হিসাবে আপনার স্থাপনা তৈরি করে দেয়, সেখানে আপনার মানুষজন যারা পর্যটক তারা বেড়াতে যেতে পারে, এবং আর পাশাপাশি আপনার জাহাজগুলো যদি আপনার পণ্য খালাস করতে পারে, তাতে করে কিন্তু নতুন করে আর স্থাপনা দখল হওয়ার সুযোগটা কিন্তু কমে যাবে। আমার ধারণা এটি হলেও স্থায়ীভাবে একটি সমাধানের একটি রাস্তা আমার ধারণা। জনাব খায়রুল আলম সুজন, আরেকটি বিষয় যে আপনি একটি কথা বারবার বলছিলেন এবং আমরাও এটি সবসময় দেখি যে উচ্ছেদ অভিযান চলে এবং কয়েকদিন পরে আবার এটি দখল হয়। এবারের উচ্ছেদ অভিযান কি গত সময়ের উচ্ছেদ অভিযান থেকে আলাদা? এবার যেমন সরকার দাবি করছে, যেমন অভ্যন্তরীণ যে পরিবহন যে কর্তৃপক্ষ আছেন তারা যেমন দাবি করছে যে এবার একটি অন্য সব কিছুর চেয়ে আলাদা, তারা এবার কোনো বাধা বা অন্য কোনো কিছু মেনে নিতে রাজি নন, সেটিকে আপনি মনে করেন যে তারা আসলে সিরিয়াস এবারেরটি আসলে একটু? আমি তাদের এই উদ্যোগকে স্বাগতম জানাচ্ছি, এবং যদি এটি কন্টিনিউ করতে পারে অবশ্যই আমরা ব্যবসায়ী মহল থেকে তাদেরকে আপনার সব ধরনের সহযোগিতা এবং সব ধরনের প্রয়োজনীয় যত মানে সাপোর্ট দরকার আমরা এটি দিতে রাজি আছি। এবং আমরা চাই যে আমাদের এই নদী নির্ভর কিন্তু আমাদের চট্টগ্রাম ব্যবসা, বিশেষ করে আপনার চট্টগ্রাম বন্দর, এবং এই বন্দর যদি আপনার কোনো কারণে এইখান থেকে ড্রেজিংটা যদি ঠিক মতো না হয় এবং মাটি ভরাট হয়ে যদি আপনার কোনো কারণে নদী আপনার ড্রাপ কমে যায়, তাহলে কিন্তু এই যে বন্দর চট্টগ্রাম বন্দরে কিন্তু আপনার সমগ্র বাংলাদেশের 90% বিজনেস কিন্তু এখান থেকেই কিন্তু আপনার আমদানি এবং রপ্তানি পণ্য এই বন্দর দিয়েই কিন্তু আপনার বন্দর নির্ভর। এবং এই যে আপনার নদীটা ভরাট হয়ে যাচ্ছে, এই ভরাট হওয়ার মূল কারণ কিন্তু আপনার দখলের একটা অংশ। এই যে বিভিন্নভাবে দখল করতে যে আপনার অনেকে আপনার বালু ফেলে কিংবা ইট ফেলে কিন্তু নদী আস্তে আস্তে ভরাট করতে থাকে, এবং এটার কিন্তু তখন আপনার যে উজান এবং ভাটার এই প্রভাবটা কিন্তু কমে যাওয়ার কারণে আস্তে আস্তে নদীটা কিন্তু ভরাট হতে থাকে। এই ভরাট আস্তে আস্তে সামনের দিকে যত এগোচ্ছে ততই কিন্তু চট্টগ্রাম বন্দর কিন্তু হুমকির মুখে পড়ছে। এবং এই উচ্ছেদ অভিযান যদি আপনার স্থায়ীভাবে যদি এটিকে উচ্ছেদ করা যায় এবং ভরাট করা না যায় এবং নদীর যে প্রবাহ এটিকে যদি সঠিকভাবে রাখা যায়, তো চট্টগ্রাম বন্দর থেকে কিন্তু আমরা আরো অনেক বেশি আপনার ব্যবসা বান্ধব পরিবেশ আমরা পাবো বলে আমরা আশা রাখছি। বাংলাদেশ ফ্রেইট ফরওয়ার্ড অ্যাসোসিয়েশন বাফার পরিচালক খায়রুল আলম সুজনের সঙ্গে এই মুহূর্তে আমাদের সাথে যোগ দিয়েছেন স্থপতি নগরবিদ ইকবাল হাবিব। স্থপতি ইকবাল হাবিব, আমরা আপনার কাছে একটু জানতে চাইবো যে কর্তৃপক্ষ অভিযান চালাচ্ছে বটে, কিন্তু পুরোপুরি দখলমুক্ত করা যাচ্ছে না। বিশেষ করে আজ যে বিষয়টি সামনে এনেছে, নির্বাহী ম্যাজিস্ট্রেট বলছিলেন যে এখানে একাধিক ধর্মীয় প্রতিষ্ঠান আছে যেখানে বলা হচ্ছে যে সেগুলি উচ্ছেদ করতে গেলে বলা হচ্ছে যে এগুলি দিয়ে আসলে মুয়াজ্জিন বা ইমাম সাহেবদের বেতন দেওয়া হয়। পাশাপাশি তারা তখন বলছেন যে এই স্থাপনাগুলি উচ্ছেদ করার জন্য আসলে সর্বোচ্চ পর্যায়ের বা উচ্চ পর্যায়ের নির্দেশনা প্রয়োজন।
এখানে কার নির্দেশনা প্রয়োজন আছে বলে আপনি মনে করছেন জনাব ইকবাল হাবিব? প্রথমত পরিষ্কার করে বলছি, অতীতেও এবং বর্তমানে সকল মুয়াজ্জিন এবং ইমাম সাহেবদের সম্মিলিত সংগঠনও পরিষ্কার করে বলেছে ওয়াকফ ছাড়া কোনো জায়গায় মসজিদ হয় না। অর্থাৎ যদি সর্বোচ্চ মহল বলেন যে আল্লাহ তাআলার বিধান, সেদিক থেকে এটা পরিষ্কার। আমাদের আদালতের রায় রয়েছে, প্রধানমন্ত্রী সুনির্দিষ্টভাবে বলেছেন। এরপরে কোন সে মহাশক্তি যার কাছ থেকে ওনারা বিশেষ প্রণোদনা চান বা নির্দেশনা চান, এটা আমার কাছে পরিষ্কার না। তবে হাতিরঝিলের অভিজ্ঞতা থেকে বলতে পারি, প্রতিটি ক্ষেত্রেই যারা এই অবৈধ দখল করেছিলেন তারা স্বীকার করে কখনো কখনো বলেছেন আপনারা জমি অধিগ্রহণ করছেন, আমাদের জন্য একটু অতিরিক্ত অধিগ্রহণ করে একটা মসজিদ দেন। এবং কখনো কখনো তারা নিজেরাই এই অবৈধ জায়গায় মসজিদকে অবৈধ ঘোষণা করে নিজেরাই সরে গেছেন। আসলে শক্তিমত্তার কিছু নয়, এখানে পরিষ্কারভাবে অবৈধভাবে দখল করা জায়গায় যেহেতু মসজিদ হয় না, সেখানে মুসল্লিদেরও নামাজ হবে না। অতএব এই অন্যায় কার্যক্রমের মধ্যে দিয়ে যারা ফায়দা লুটতে চাচ্ছে তাদের বিরুদ্ধে আমাদের অভিযান এই জায়গাটুকু পরিষ্কার করা দরকার। স্থপতি ইকবাল হাবিব, আরেকটি বিষয় যে আদালত আমাদের স্পষ্টভাবে জানিয়েছে যে বাংলাদেশের উপর দিয়ে প্রবাহিত 450টি নদী অবৈধ দখলদারদের দ্বারা আক্রান্ত, যেটি আপনারা এতদিন ধরে বলে আসছিলেন। আদালত সেটি আবার মানে আপনাদের কথা অ্যাকনলেজ করে আদালত তার নির্দেশনা এই কথাটি উল্লেখ করেছে। আপনারা বহুবার বলেছেন, আবারও শুনতে চাই, কাদের গাফুলতি বা নজরদারির অভাবে পরিস্থিতি এতটা প্রকট হতে পারলো? পাশাপাশি এটিও জানতে চাইবো যে এই অবস্থা থেকে আমাদের আসলে মুক্তি মিলবে কিনা। মুক্তি মিলবে ইনশাআল্লাহ, এটা আমি বিশ্বাস করি বলি এই আন্দোলন আমরা করি। আর কার গাফিলতি হয়েছে সেটা পরিষ্কারভাবেই বলতে পারি। নদীর পক্ষে একজন অভিভাবক নিয়োগের যে দাবি আমরা দীর্ঘদিন ধরে করছিলাম, যে অনেকগুলো সংস্থা তার বিশেষ বিশেষ প্রয়োজনে নদীকে ব্যবহার করেন বা নদীর পার্কে ঘিরে তারা বিভিন্ন কার্যক্রম বা খবরদারি করেন, কিন্তু নদীর স্বার্থ রক্ষার জন্য একটা একক কর্তৃপক্ষ বা অভিভাবকের জন্য যতটাই আমরা বলার চেষ্টা করেছি সেটিকেও করেন নাই। বরং নদী দেখভালের নামে অভিভাবকত্ব না করে মালিকানা করার চেষ্টা করেছেন। অভিভাবক বলতে আমরা বুঝাই, পিতামাতা যেমন অভিভাবক, সন্তান বড় হলে তাকে ছেড়ে দেয় এবং সন্তান তার যদি খেয়াল নাও করে তাও সন্তানের মঙ্গল কামনা করে, সেই অভিভাবক। দখল করে এই সম্পত্তি আমার, আমি যা খুশি তাকে আমি লিজ দিতে পারি, এই মানসিকতা নয়। তারপরে সরকার করলো কি, একটা নদী রক্ষা কমিশন করে দিল। ঢাল নাই ঢলন নাই, নিধিরাম সর্দার, এই ঠুটো জগন্নাথের পক্ষে কিছুই করা সম্ভব হলো না। এই যে প্রকৃতিগতভাবে একটি নদীকে সংরক্ষণ করতে আমরা পারলাম না, তারপরে সমস্ত ভোগই করলাম এবং সকলে মিলে একজন একক অভিভাবকত্ব করতে পারলাম না, এটি ছিল মূল কারণ। তবে আদালত এত সুন্দর স্পষ্ট করে এবার রায় দিয়েছে, সেটি করে যেমনি আমরা আপ্লুত যে এবার হয়তো ডিরেকশন পাবো। একটি কথা খালেদ আপনাকে পরিষ্কার করে বলছি, এরপরও না পাওয়ার সম্ভাবনা রয়েছে, কারণ আদালত তো আসলে অ্যাডমিনিস্ট্রেটিভ অর্ডার দেওয়ার কথা না, অর্ডার আসতে হবে মন্ত্রী পরিষদ অথবা প্রধানমন্ত্রীর দপ্তর থেকে। যতক্ষণ পর্যন্ত সেটি না আসবে, আদালতের রায় উপেক্ষিত হতে দেখেছি খারুল সাহেবের রায় থেকে, এবং ক্রমাগত সেই উপেক্ষার ফলে দোষী জেলা প্রশাসক, দোষী কর্মকর্তাদের কোনো শাস্তি আমরা দিতে দেখিনি। অতএব ওই চর্চার মধ্যে দিয়ে একটি আইনকে কার্যকর করা, আদালতের রায়কে কার্যকর করা, ব্যর্থ রাষ্ট্র হিসেবে আমরা তো নিজেরাই গর্ব করি। তাই আমি ভাবছি, বিশ্বাস করতে চাই, এখন যদি সরকার, সরকারি মন্ত্রণালয়, বিশেষ করে মাননীয় প্রধানমন্ত্রী যদি এই আদালত রায়ের অনুরণন তৈরি করেন, খেয়াল করে দেখবেন রায়ে বলা আছে এটি প্রধানমন্ত্রীর কাছে পাঠিয়ে দেওয়া হোক। কেন? কারণ বাস্তবে এর যদি কার্যকর পদক্ষেপ চাই, প্রধানমন্ত্রীকে এই রায়ের অনুরণন করে আমাদেরকে আশ্বস্ত করা এবং ওই সমস্ত দৃষ্টান্তমূলক শাস্তির জায়গায় পরিষ্কার নির্দেশনা দিয়ে দেওয়া। তা যদি হয়, এবার আমরা অবশ্যই মুক্তি মিলবে বলে বিশ্বাস করি। আমাদের সাথে যোগ দিয়েছেন বিআইডব্লিউটি এর যুগ্ম পরিচালক ও নদী বন্দরের নিয়ন্ত্রণ কর্মকর্তা জনাব AKM আরিফুদ্দিন। জনাব AKM আরিফুদ্দিন, স্থপতি ইকবাল হাবিবকে আপনি শুনলেন। আমরা এবার কি আলাদা কিছু দেখছি, না প্রতি বছরের মতো গত 3 দশক ধরে আমি মনে করতে পারি, ইকবাল ভাই নিশ্চয়ই তারও আগে থেকে মনে করতে পারবেন, যে প্রতিবারই উচ্ছেদ হচ্ছে, আবার এসে দখল হচ্ছে। এবার কি আমরা আশা করতে পারি যে এবার সেই উচ্ছেদকৃত জায়গায় আবার এটি দখল হবে না, এবং 450টি নদী যেগুলি অবৈধ দখলদারের কাছে গেছে বলে খোদ বাংলাদেশের সর্বোচ্চ আদালতও বলছে। এতদিন ইকবাল হাবিব ভাইরা বলেছেন, বাপা বলেছেন, আমরা আসলে এক কান্দে শুনেছি আর এক কান্দে বের করে দিয়েছি। এবার কি আমরা আলাদা কিছু দেখছি কিনা?
হ্যাঁ, আপনাকে ধন্যবাদ। আসলে ইকবাল ভাই ঠিকই কিন্তু বলেছেন, কারণ 2009 সালে 3503 হাইকোর্টের রিট পিটিশন, সেই বিখ্যাত ঐতিহাসিক রায়, সেই রায় থেকে কিন্তু আজকে 2019 সাল, এই 2019 সাল মানে 10 বছর পেরিয়ে গেছে। 10 বছরে ওই রায়ে কিন্তু অনেক নির্দেশনা ছিল। ওই রায় কিন্তু আমরা আসলে সঠিকভাবে প্রতিপালন করতে পেরেছি কিনা সেটা আজকে বিবেচ্য বিষয়। তো আমরা এবার যেটা শুরু করেছি যে আসলে অনেক দখল হয়ে গেছে, অনেক ভরাট হয়ে গেছে, ঢাকা শহরের চারপাশের নদীগুলো একদম মৃতপ্রায়, বলা যায় মুমূর্ষু অবস্থায় আছে। এখন এবার যে যে উচ্ছেদটা শুরু হয়েছে, এটা চরিত্র একটু ভিন্ন, কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন নিশ্চয়ই গণমাধ্যমে, যে এবার কিন্তু একেবারে মূল উৎপাদন করে আমরা কিন্তু উচ্ছেদ অভিযান করছি, সারাশি অভিযান করছি, চিরুনি অভিযানের মতো। আমি মনে করি যে এইবারের উচ্ছেদ অভিযানের পরপরই যদি আমরা সাথে সাথে আরিফ ভাই, আমার একটা জিনিস একটু মনে হলো যে আপনারা যারা নদী বন্দর নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ, ইকবাল ভাই একটি প্রশ্ন করতে যাচ্ছেন, নিশ্চয়ই করবেন। আমার প্রশ্নটি হচ্ছে যে আপনারা এই দখলটি হতে দিলেন কেন এতদিন ধরে? মানে চোখের সামনে আপনারা এটি হতে দিয়েছেন কেন? মানে এটি আজকে মহিরু আকার ধারণ করেছে, আপনাদের ম্যাজিস্ট্রেট আপনাদের যন্ত্রপাতি ব্যবহার করে এগুলি ভাঙতে হচ্ছে, এগুলি চোখের সামনে আপনাদের গড়ে উঠলো কি করে? ইকবাল ভাইয়ের প্রশ্নটি আমরা একটু শুনে নেই। ইকবাল ভাই, আপনার কাছে আসছি। আমি পরিষ্কার ভাষায় বুঝি, পরিকল্পিতভাবে দখল মুক্ত হওয়ার পরপরই এগুলির সংরক্ষণের পরিকল্পনা যদি আগে থেকে না থাকে, এই দখল মুক্ত করে এটা ধরে রাখা যায় না। অতএব আমরা আশা করছিলাম যে দখল মুক্ত হবে একদিকে, আর পরিকল্পিতভাবে মুক্ত অবস্থার সীমানার শেষ পাতায় কিছু না কিছু করে সেই চিহ্নিত অংশটুকু নিশ্চিন্ত করা। আর এখানে একটা বড় যে ঘাপলা তৈরি করেছিল, আগের রায় পরিষ্কার ছিল যে এটি সিএস ম্যাপ অথবা আরএস ম্যাপ অনুযায়ী হতে হবে। এই জায়গায় এখন কিন্তু ডিজিটালি ম্যাপিং করা যায়, স্যাটেলাইট ইমেজ রয়েছে, সেই সঙ্গে ডিজিটালি অক্ষাংশ দ্রাঘিমাংশ ধরে পরিষ্কার ভাষায় সেটি যদি অ্যাপের মাধ্যমে অথবা অন্য কোনো মাধ্যমে জনগণের কাছে তুলে দেওয়া যায়, যেটা আদালতও বলেছে, তাহলে কিন্তু জনগণও এর সংরক্ষণে যে কোনো মানুষ অ্যাপ দিয়ে দেখতে পারে, আপনি তো দখল করছেন ভাই। এই যে ক্ষমতায়ন জনগণকে করা, এইগুলি ছাড়া কিন্তু এই উন্মুক্ততা, এই যে আমরা সরিয়ে ফেললাম, এটি দীর্ঘস্থায়ী হবে না। সৈয়দ ইকবাল, আমি আপনাকে ধন্যবাদ। আমি আবার আরিফ ভাইয়ের কাছে যেতে চাই যে আরিফ ভাই, আপনি একটু আমাদের বলেন যে আপনারা এই দখলটি কি করে হতে পারলো এতদিন ধরে, এবং এটি এত বাড়লো কি করে? এত ক্ষমতাবান লোকেরা, আমরা খুব আগ্রহ নিয়ে নিউজ প্রকাশ করছি যে সংসদ সদস্য জনাব হাজী সেলিমের মদিনা ট্রেডিং বা তার সিমেন্টের গোডাউন আমরা ভেঙে দিয়েছি। সিমেন্টের গোডাউনটি হতে পারলো কি করে আসলে সেখানে, সেটি যদি একটু বলেন। আর যেটি ইকবাল ভাই বললেন যে দখল পুনরুদ্ধারের পাশাপাশি পরবর্তী পরিকল্পনা আপনারা নিয়েছেন কিনা, জনাব এ কে এম আরিফুদ্দিন। খালিদ ভাই, আমাকে একটু সময় দিলে আমি একটু বলি। সেটা হলো যে আসলে ইকবাল ভাই যেটি বলেছে যে আসলে শেষ আশ্রয়স্থল কিন্তু মহামান্য আদালতের আদেশটা মানে ইমপ্লিমেন্ট করার যে বিষয়গুলো, যে অর্গানগুলো আছে, সেই আমরা সবসময় দেখতে পাচ্ছি যে মাননীয় প্রধানমন্ত্রীর একটা হস্তক্ষেপে এগুলো প্রয়োজন। কারণ হলো যে আসলে আমরা বিআইডব্লিউটি এর একটা সরকারি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, আমরা নদী বন্দরের সীমানার মধ্যে যে কাজগুলো করি, বাট আমাদের কিন্তু নিজস্ব কোনো বাহিনী নেই। আমাদের নির্ভর করতে হয় পুলিশ বাহিনীর কাছে, আমাদের আইন শৃঙ্খলা বাহিনীর কাছে। আমাদের এই 40 কিলোমিটার নৌপথ এবং ঢাকা শহরের চারপাশে কিন্তু 108 কিলোমিটার নৌপথ, এবং ঢাকা নদী বন্দরের অধীনেই আছে আপনার 80 কিলোমিটার, উভয় পারে 40-80। তো এখন এই বিশাল এরিয়া পাহারা দিয়ে রাখা বা আপনার নিয়মিত পর্যবেক্ষণে আনা, যদি যার এরিয়ায় যদি আপনার থানাগুলো আছে, পাশাপাশি যদি স্থানীয় জনপ্রতিনিধিগণ যদি সোচ্চার না হন, এবং সর্বোপরি আপনার দেখা যাচ্ছে রাতের বেলায় আপনার এই সমস্ত অবৈধ স্থাপনাগুলো হলো রাতের বেলায়। আমরা যখন একটা অভিযান করে আসি, ওই যে ইকবাল ভাই যেটা বললেন যে সাথে সাথে যদি আমরা সেটাকে একেবারে পরিকল্পনার আওতায় এনে না করে থাকি, সেটা কিন্তু আবার হয়ে যাচ্ছে। আবার আমরা একটা ম্যাজিস্ট্রেট রিকুইজিশন দিচ্ছি। বিআইডব্লিউটির যে ম্যাজিস্ট্রেট, এটা কিন্তু ইদানিং আসছে, এটা ইদানিং কিন্তু পেশনে নিয়োগ দেওয়া হয়েছে সরকারের পক্ষ থেকে। আগে কিন্তু আমাদের জেলা প্রশাসনের ম্যাজিস্ট্রেটের কাছে জন্য অপেক্ষা করতে হতো। আমাদের সারা বাংলাদেশে আপনি যে লংবং এসোয়েটার দেখছেন, এটা মাত্র কিন্তু 3টি, তার 2টি আমরা কিন্তু ঢাকা নদী বন্দরে এখন নিয়োজিত করেছি। তো এবারের যেটা উচ্ছেদ অভিযান চলছে,
বলছে এই উচ্ছেদ অভিযানে আগে যে উচ্ছেদ অভিযানগুলোতে দেখা যেত একটা বিল্ডিংয়ের দেয়াল ভেঙে দিয়ে আসা হতো, এবার কিন্তু একটা পিলার ভেঙে দেওয়া হচ্ছে, একদম আপনার ফ্লোর পর্যন্ত আমরা ভেঙে ফেলতেছি। তো আমরা এবার যেটা করছি 50 কিলোমিটার ওয়াকওয়ে যে প্রজেক্টটা চালু হয়েছে, আমাদের এখন একনেক অনুমোদন হয়েছে, এটা আপনার ডিজাইন প্রণয়নের কাজ চলছে, আর কিছুদিনের মধ্যেই আমরা টেন্ডার প্রক্রিয়ায় চলে যাব। তো এই মুহূর্তে আমি এইটুক আপনাকে আশ্বস্ত করতে পারি যে যে জায়গা পর্যন্ত উচ্ছেদ অভিযান খোলামেলা, কামরাঙ্গীরচর, নবাবের চর এবং আজকে ঠুটান মোড় পর্যন্ত আমরা গিয়েছি, এই অভিযানটা যে পর্যন্ত আমরা চালিয়েছি এই পর্যন্ত ইনশাল্লাহ আর বেদখল হতে আমরা দিব না। আরিফ ভাই, আমি একটি বিষয় জানতে চাইছিলাম, যারা এখানে অবৈধ দখল করে বিভিন্ন স্থাপনা করেছে, ব্যবসায় প্রতিষ্ঠান করেছে, তাদেরকে কি জরিমানার সম্মুখীন আসলে হতে হচ্ছে? তারা কি আপনাদেরকে সেই বিল্ডিং ভাঙার খরচ দিচ্ছে? না, এটা আসলে এখন পর্যন্ত সেটাই আমরা আলোচনা করছি। আমরা এই বিষয় নিয়ে মন্ত্রণালয়ের সাথে কথা বলবো, যে আমাদের মন্ত্রণালয়ের সচিব মহোদয় কালকে সরেজমিনে আসবেন, তার সাথেও এই বিষয়টির আলোচনা করে আমরা একটা ওই পর্যায়েই আমরা যেতে চাই যে খরচটাও তাদের কাছ থেকে আদায় এবং আইনের আওতায় আনা। আমি একটু ইকবাল ভাইয়ের কাছে যেতে চাই। ইকবাল ভাই, আপনার কাছে কি মনে হয় যে সেই ব্যয় সংকুলনটা যারা অবৈধ দখল করেছে তাদের করা উচিত না? এবং এই ক্ষেত্রে যে প্রশ্নটি আমি জনাব এ কে মারিফুদ্দিনকে আগে করেছিলাম, সেই প্রশ্নটি আবার আপনাকে করতে চাই যে কিভাবে এতখানি দখল আসলে হতে পারলো? আরিফ ভাই একটা ব্যাখ্যা দিয়েছেন, সেই ব্যাখ্যা আপনার একটু শুনতে চাই। ইকবাল ভাই, প্রথমত হচ্ছে রায় পরিষ্কার বলা আছে, আগের রায় এবং পরের রায়ে পরিষ্কার বলা আছে কম্পেনসেশন যারা দখল করেছেন তাদের কাছ থেকে আদায় করতে হবে। মানে এটা করব কি করব না, সচিব আসবেন, এগুলি কিন্তু কোনো পয়েন্ট না। যদি আদালতের রায় আপনি মেনে নেন তাহলে এই আদায় আপনাকে করতেই হবে। এক, দুই, আপনি আর কিছু না হোক, পরিকল্পনা হবে, টেন্ডার হবে, আমার প্রশ্ন থাকতেই পারে যে আমরা তো সচিবকে আগে এখানে নিয়োজিত করতে দেখেছি, সরকার ব্যবস্থা শেষ হওয়ার আগেই পরিকল্পনাটা করছিলেন, তাহলে আপনারা টেন্ডারটা আগে করলেন না কেন? নাও যদি করে থাকেন, মাইক্রোপাইল বাজারে বাজারে কিনতে পাওয়া যায়, মাইক্রোপাইল নিয়ে 10 ফিট অন্তর অন্তর পাইলগুলো অন্তত বিষয় একদম সুস্পষ্ট করে প্রতিটা পাইলের সাথে একটা সুনির্দিষ্ট নাম্বারিং করে, আর কিছু নাও এই মুহূর্তে রেস্টোরেশনটা করেন, আর প্রত্যেকের নামে কেস করে দেন যে তারা জরিমানা দেওয়ার কেস, এবং জরিমানা যতদিন না দিবে দৌড়ের উপরে রাখেন। আমরা দৌড়ের উপরে যে রাখা সম্ভব, সরকার চাইলে, আদালত চাইলে, আর এখন আদালত চাচ্ছে, সরকার চাইলেই হয়, সেটা আমরা দেখেছি। রাজনৈতিক কারণে যদি দৌড়ের উপরে থাকতে পারে, এই অবৈধ দখল দ্বারা দেশদ্রোহী, তাদের বিরুদ্ধে কেন দৌড়ের উপরে রাখতে পারে? ইকবাল ভাই, আমি একটু আপনার অভিজ্ঞতা জানতে চাইছিলাম। আপনারা যখন পরিবেশ আন্দোলন করেছেন, নদী বাঁচা আন্দোলন করেছেন, যখন ব্যানার নিয়ে দাঁড়িয়ে থেকেছেন রাস্তায়, তখন সরকারকে এসব পরামর্শ দেওয়া বা এইসব বিষয়, এইসব কনস্ট্রাকটিভ কথাবার্তা বলার, সেগুলিকে আপনারা করেছেন, নাকি আপনারা শুধু আন্দোলন করে বিষয়টি শুধু মিডিয়ার সামনে এনেই আপনারা ক্ষান্ত দিয়েছিলেন? এতে আমি জানি অন্তত ত্রিপাক্ষিক, চতুর্পাক্ষিক অনেকগুলি বৈঠক আপনাদের সঙ্গে হয়েছিল, তখন কি আপনারা এগুলি বলেছিলেন? অবশ্যই, আমি পরিষ্কার ভাষায় বলছি, আমরা শুধু দাঁড়িয়ে থাকিনি, কনফারেন্স করেছি, নিজেদের অর্থ জোগাড় করে সম্মেলন করেছি, আন্তর্জাতিক পরিমণ্ডলে যারা কাজ করে তাদেরকে এনে এটা সরকারকে মোটিভেট করার চেষ্টা করেছি, সরকারের সঙ্গে ডায়ালগে গিয়েছি। সরকার টাস্কফোর্স গঠন করার আগে, নদী কমিশন গঠন করার আগে টাস্কফোর্স গঠন করেছেন বছরকে বছর। আপনি তো জানেন কারা মন্ত্রী ছিল, আপনি জানেন কারা এই মন্ত্রিত্বর মধ্যে দিয়ে নিজের ক্ষমতাই শুধু আঁকড়ে রেখেছে, কাজটি করেনি। প্রধানমন্ত্রী যাদেরকে টাস্ক করেছেন তারা প্রত্যেকে প্রধানমন্ত্রীর সাথে বেইমানি করেছে, সেই বেইমানির শাস্তি মন্ত্রিত্ব যাওয়ার মতো হতে পারে না, আরো বড় শাস্তি পাওয়া উচিত। এবং এই বছরকে বছর তারা এই কার্যক্রমকে এই ঢিলামির মধ্যে দিয়ে ওদেরকে আশকারা দিয়েছে। আমি, রিজওয়ানা এবং তৎকালীন ফিদার ভাই যিনি ভূমিমন্ত্রী ছিলেন, তারা আমরা একসাথে গিয়ে দেখেছি কলম দিয়ে মোটা দাগ দিয়ে 50 ফিট নদীর পকেটে ঢুকেছে, সেই জেলা প্রশাসনকে আমরা শাস্তির বিধান করতে পারিনি। আসলে এই যে করব নাকি করব, এই জায়গার দৃঢ়তার দরকার বলে আজকে বিনীতভাবে বলছি, আদালতের রায় কার্যকর হবে তখনই, পূর্ণ কার্যক্রম তখনই হবে যখন মাননীয় প্রধানমন্ত্রীর দপ্তর থেকে এই রায়ের প্রতিটি অংশ বাস্তবায়নের সুনির্দিষ্ট নির্দেশনা আসবে। এবং আমরা ইকবাল ভাই, এক্ষেত্রে প্রধানমন্ত্রীকে হস্তক্ষেপ করতে হবে? মানে আপনি কি মনে করছেন বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষের জন্য যথেষ্ট নয়? আপনি কি মনে করছেন এক্ষেত্রে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ প্রয়োজন? অতীতের অভিজ্ঞতায় মনে করছি, জি, অতীতের অভিজ্ঞতায় আমরা জানি এটিগুলি হচ্ছে না। এখন আমরা হয়তো মুখে গাল পুড়িয়ে ফেলেছি, দই খেয়ে সেই চুন খেয়ে তাই দই পছন্দ করছি না, কিন্তু এটি মনে রাখবেন
প্রধানমন্ত্রীর ঐকান্তিকতা বারংবার প্রকাশিত হয়েছে। আজকে আদালতের রায়ে যখন আদালত বলছে প্রধানমন্ত্রীর কাছে পাঠিয়ে দেওয়া হোক, ওনার একটি মাত্র নির্দেশনা এর রাজনৈতিক দৃঢ়তাকে প্রতিস্থাপিত করবে, এটি আমরা জনাব এ কে এম আরিফুদ্দিন, এই বিষয়ে আপনার একটা ছোট্ট মতামত, আমরা এটা বিরতিতে যাব, আপনারা আমাদের সঙ্গেই থাকবেন। এই বিষয়ে আমরা আরো কথা আপনাদের শুনতে চাই। আপনি কি এই মুহূর্তে এই বিষয়ে একটু মন্তব্য করবেন কিনা? হ্যাঁ, আমি ইকবাল ভাইয়ের সাথে একমত যে আসলেই একটা অ্যাডমিনিস্ট্রেটিভ এবং মাননীয় প্রধানমন্ত্রীর পক্ষ থেকে জোরালো একটা মানে অবস্থান, উনিও ব্যাখ্যা করেছেন, উনি অবস্থান দিয়েছেন যে নদীর পাড়ে কিন্তু 20 তলা থেকে শুরু করে যে স্থাপনাই থাকুক না কেন ভেঙে ফেলতে হবে, উনি নির্দেশনা দিয়েছেন। আমরা সেই শক্তি বলে আমাদের নৌপরিবহন মন্ত্রণালয়ের কিন্তু সেই অবস্থান এখন আছে। এই কারণেই আমরা কিন্তু বিআইডব্লিউটি এর পক্ষ থেকে এত সাহস পাচ্ছি। আমরা কিন্তু আগে এতটা সাহস করতে পারিনি, এখন কিন্তু পাচ্ছি। এবং আরেকটা বিষয় হলো গণমাধ্যমেরও কিন্তু একটা বড় ভূমিকা আছে এবারের এই উচ্ছেদে কিন্তু গণমাধ্যম অত্যন্ত একটা সক্রিয় ভূমিকা রেখেছে। মানে আমি মনে করি যে সার্বক্ষণিকভাবে আমাদের কিন্তু আরিফ ভাই, নদী দখল নিয়ে গণমাধ্যমে যত প্রতিবেদন হয়েছে, আমার মনে হয় যদি একটি সিঙ্গেল সাবজেক্ট ধরা হয়, ইকবাল ভাই, আরিফ ভাই, আপনারা দুজনই আসলে গণমাধ্যমের খুব মনোযোগী পাঠক, দর্শক, আপনারা নিশ্চয়ই মানে এত রিপোর্ট আসলে আর মনে হয় না কোনো বিষয় নিয়ে হয়েছে। না, আপনি ঠিকই বলেছেন। আমি গণমাধ্যমের কাছে কৃতজ্ঞতা জানিয়েই কথাটা বলছি যে আসলে নদীমাতৃক বাংলাদেশ, এখানে গণমাধ্যমের ফোকাস তো বেশি থাকবেই। তো আমি মনে করি আপনারা ভবিষ্যতে আমাদেরকে পরামর্শ দিবেন। আপনারা এই যে আজকের আলোচনার আয়োজন করেছেন, এটারও তো একটা বড় একটা বিষয় যে আপনারা আমাদের এই অভিযানকে অনুপ্রাণিত করছেন, সমর্থন করছেন। আমরা সারাক্ষণই এইসব অবৈধ দখলদারের বিপক্ষে। স্থপতি ইকবাল হাবিব হাত তুলে আছেন। ইকবাল ভাই, আমি একটা ছোট্ট বিরতি নিয়ে আসি। আমি আপনার কাছে একটা শেষ কথা বলতে চাই বিরতি যাওয়ার আগে, একটা শেষ কথা বলতে চাই বিরতিতে যাওয়ার আগে। জি আচ্ছা, জি বলেন ইকবাল ভাই। বলতে পারি? জি বলেন। আমি পরিষ্কার ভাষায় বলছি, একটি রাষ্ট্র কিন্তু আদালত চালায় না, একটি রাষ্ট্র চালায় রাষ্ট্র পরিচালনার দায়িত্বে যারা রয়েছেন সেই সরকার। এবং এখানে পরিষ্কার থাকা দরকার, আদালত যে সুনির্দিষ্ট যে বিষয়গুলো বলেছেন, এর যতক্ষণ অ্যাডমিনিস্ট্রেটিভ অর্ডার না আসবে, মন্ত্রণালয়গুলো প্রধানমন্ত্রীর দপ্তর হোক বা মন্ত্রী পরিষদ থেকে হোক, যে কোনো জায়গায় হোক, এগুলো যদি অ্যাডমিনিস্ট্রেটিভলি তারা নির্দেশনা হিসেবে না নেন, এই রায় বাস্তবায়নে অতীতের অসংখ্য আমার বিরতি নিতেই হচ্ছে। কিন্তু দেখেন, বাংলাদেশে একটা অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষ রয়েছে যাদের কাজ প্রিসাইজলি এই কাজটাই করা। আমরা যদি এই অথরিটিটাকে মনে করি যে এই অথরিটির উপরেও আরো একটি অথরিটি থাকে, তার কাছ থেকে অর্ডার আসতে হবে, তার মানে তো সিস্টেম কাজ করতেছে না। আরিফ ভাইয়ের কাছে এটা আমরা শুনবো যে আরিফ ভাই বলছেন যে প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে সাহস আসছে, সেই জন্য তিনি এটি করছেন। তার মানে তো আসলে নৌ পরিবহন কর্তৃপক্ষ তার কাজ করে নাই। ইকবাল ভাই, আরিফ ভাই বলছেন যে কেন তিনি আসলে এটি ভাঙতে পারছেন না, এবং ফেসবুকে ছড়িয়ে দেওয়া কথা সেটি আমিও দেখেছি। সে ব্যাপারে একটু আপনার মন্তব্য একটু আমরা শুনতে চাই। আমি প্রথমেই বলে রাখি, আল্লাহ রসুল হযরত রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে কোনো মুসলমান পৃথিবীতে জন্মগ্রহণ করেন নাই। দ্বিতীয়ত, আল্লাহ রসুল তার মসজিদে নববী করার সময় পরিষ্কারভাবে ওই 2 ইতিমের জমি ক্রয় মূল্যে ক্রয় করে ওয়াকফ করার পর তিনি ওইখানে মসজিদ এবং নিজের গৃহ স্থাপন করেছিলেন। আরও গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে, আলেম ওলামাদের যারা সর্দার, যারা শায়েক, যারা আমাদের প্রধান খতিব, তারা সকলে মিলে, এই শায়েকরা মিলে যে অভিধান দিয়েছেন, যে ব্যাখ্যা দিয়েছেন, যে মুসাবিদা করেছেন, তার উপরে স্থানীয় মসজিদের একজন আলেম বা ইমাম বা মুয়াজ্জিন কি বললেন সেটাকে আমি গুরুত্বের মধ্যে নিতে পারি না। এই জন্যে যে এই দুটো ঘটনা যা বললাম, এরপরে এর ব্যাখ্যা যেই দেবে সে অপব্যাখ্যা, এবং সেই অপব্যাখ্যার উপর ভিত্তি করে নদীর মতো গুরুত্বপূর্ণ সম্পদ, যেই সম্পদকে আপনি তো বাস্তবতাটা একটু আপনি স্বীকার করবেন, বাংলাদেশে যদি উনারা এখন মসজিদ ভাঙতে যান, তাহলে সেটির ক্ষেত্রে যে আমি বলবো যে এখন সামাজিক গণমাধ্যম অনেক শক্তিশালী, এইটি কিভাবে মোকাবেলা তারা করবেন বা অন্য কেউ করবে, সেই জন্য তারা এটি দায় নিতে চাচ্ছে না। আমাদের কাজে লাগাতে হবে, এবং ওইখানেই রাজনৈতিক এবং সামাজিক সংগঠনকে, ধর্মীয় সংগঠনগুলিকে যুক্ত করে এই কাজটি করা সম্ভব। অতীতে আমরা করেছি, আরেকবারও করা সম্ভব। কিন্তু এই জায়গায় মনে রাখতে হবে, আপনি যে প্রশ্ন করেছিলেন তার উত্তর বারবার দিতে গিয়ে আমরা বিআইডব্লিউটি এর কাছে যে কথা শুনেছি, সে একটা দুইটা ব্যাখ্যা শুনে রাখেন। এক,
বাংলাদেশের যে নদীগুলি দখল হয়েছে, অন্তত বিভিন্ন শহর জেলাতে দখল হয়েছে, সেগুলি সব কিন্তু বিআইডব্লিউটি এর অধীনে নয়। এবং সে কারণেই নদীর একচ্ছত্র প্রকৃত অভিভাবক ছিল না বলেই এ ওকে দূষিয়েছে, ও ওকে দূষিয়েছে। কেউ বলেছে সিটি কর্পোরেশন ময়লা ফেলছে, কেউ বলছে ওয়াসা পানি ঢেলে দিয়েছে, কেউ বলছে ও এখানে গোডাউন বানিয়েছে এবং নিজেরাও লিজ দিয়েছেন দিনের পর দিন। আমি সে কারণেই আমরা দাবি করেছিলাম নদীর পক্ষ থেকে কেউ কথা বলুক, যে নদীর আচরণে, নদীর গায়ে খোঁচা মারলে তার কষ্ট লাগবে নিজের সন্তানের মতো। জীবন সত্তার দাবি করা তুরাগের বেলায় এই ছিল মুখ্য উদ্দেশ্য। ওকে, আজকে যে রায় হয়েছে, ইকবাল ভাই আমাদের আর সময় নাই, আমরা আরিফ ভাইকে শেষ মিনিটটি শুনতে চাই। আমরা শেষ মিনিট একটু আরিফ ভাইকে শুনতে চাই। যে আরিফ ভাই, আপনি একটু বলেন যে নদীর একক অভিভাবকের দাবিটি আসলে উঠে আসছিল বেশ কয়েক বছর ধরে, তুরাগকে জীবন সত্তার ঘোষণা দিয়ে সেটি অনেকটা হয়েছে, এর ফলে কি আপনাদের কাজ একটু সহজ হলো কিনা? না, আমার মনে হয় যে এই বিষয়ে যে এতটা মানে হবে, কারণ নদী রক্ষা কমিশনের যে অবয়ব এখনও কিন্তু অত শক্তিশালী নয়। কারণ সারা বাংলাদেশে বিআইডব্লিউটি এর যেমন একটা নেটওয়ার্ক আছে, জনবল আছে, ইকুইপমেন্ট আছে, অফিস আদালত আছে, একটা অ্যাডমিনিস্ট্রেশন আছে, এইটা হতে দেরি হতে আরও সময় লাগবে। তবে আপনাকে আমি একটা বিষয় জানিয়ে রাখি, সেটা হলো যে আগামীকাল থেকে কিন্তু আপনার সকাল 9টা থেকে বুড়িগঙ্গার আদি চ্যানেল যে দখল হয়ে গেছে, সেই চ্যানেলের উপরে যে অনেক বড় বড় ভবন তৈরি হয়েছে, যেটা বিআইডব্লিউটি এর অধীনে না, এটা কিন্তু পুরোপুরি জেলা প্রশাসনের অধীনে। তা আমাদের পোর্ট লিমিটেড, যেটা ইকবাল ভাই বললেন, সব নদী আমাদের অধীনে নয়, তাই সেটাই বলতে চাই। কিন্তু এই বিষয়ে কিন্তু কালকে কিন্তু একটা ভয়াবহ অভিযান আমরা চালাবো আপনার আদি চ্যানেলে। তো এই চ্যানেলের বিষয়ে আপনার পুনরুদ্ধার করলে যে বুড়িগঙ্গার যে প্রবাহ আপনার ধলেশ্বরীর সাথে যদি সংযুক্ত করতে পারি আমরা, এবং এটা ড্রেজিং করে একটা প্রকল্পের মাধ্যমে ড্রেজিং করে যদি আমরা এটি যদি সচল করে বুড়িগঙ্গার সাথে কানেক্ট করতে পারি ধলেশ্বরীর, তাহলে একটা বুড়িগঙ্গাকে কিন্তু আপনার একটা পর্যায়ে আনা সম্ভব আমি মনে করি। তো আপনাদের যেটা আমি বলতে চাই যে আসলে জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, স্থানীয় রাজনীতিবিদ, সংসদ সদস্য, কাউন্সিলর বিন্দু, মেয়র, ঢাকা ওয়াসা, তারপরে আপনার সিটি কর্পোরেশন, সবকিছু মিলে এটি সমন্বিত উদ্যোগ নিতে হবে এবং নদীকে বাঁচাতে হবে। জনাব এ কে এম আরিফুদ্দিন, আপনাকে অনেক ধন্যবাদ। স্থপতি ইকবাল হাবিব, আপনাকেও